প্রিয় স্টুডেন্ট, জিওগ্রাফির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। আজকে আলোচনা হবে জলনির্গম প্রণালীর দ্বিতীয় পার্ট। এর আগের দিন জলনির্গম প্রণালী কি এই সম্পর্কে বলা হয়েছিল, আর জাফরিরূপী জলনির্গম প্রণালী সম্পর্কে পড়ানো হয়েছিল। আজকে তার দ্বিতীয় পর্ব। আসি আয়তকার জলনির্গম প্রণালী সম্পর্কে, যাকে ইংরেজিতে বলা হয় রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন। আয়তকার জলনির্গম প্রণালীগুলো কিভাবে গড়ে ওঠে দেখো। তোমরা জানো যে আয়ত আকৃতি কিভাবে হয়, ঠিক এইরকম ভাবেই গড়ে ওঠে। ঠিক এইরকম ভাবে আয়ত আকৃতির জলনির্গম প্রণালীগুলো গড়ে ওঠে। আয়তকার দেখেই বুঝতে পারছো মোটামুটি ভাবে আয়তকার। ইংরেজিতে বলা হয় রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন। এইগুলো কিভাবে গড়ে ওঠে দেখো, একটা লিখে দিয়েছি আমি এখানে। দাক্ষিণাত মালভূমি অঞ্চলে এই রেক্ট্যাঙ্গুলার বা আয়ত আকার বা আয়ত ক্ষেত্ররূপী জলনির্গম প্রণালী দেখতে পাওয়া যায়, বা রেক্ট্যাঙ্গুলার রিভার প্যাটার্ন বা ড্রেনেজ প্যাটার্ন দেখতে পাওয়া যায়। দেখো যে এইগুলো কেমন ধরনের ভূ গঠনযুক্ত অঞ্চলে গড়ে ওঠে, কিরকম ধরনের ভূমিরূপ হলে এইগুলো গড়ে উঠতে পারে। দেখো, প্রত্যেকটা নদী কিন্তু প্রায় সমকোণে মিশেছে, প্রত্যেকটা নদী প্রত্যেকটা নদীর সঙ্গে, তাহলেই কিন্তু আয়তকার হবে, না হলে হয় না। এই নদীগুলি যদি শিলার ভিতরে যদি দারণ থাকে, ফাটল থাকে, তারপরে চুক্তি, এইরকম যদি স্থান থাকে, এটি কিন্তু ভূমিরূপের দিকে আছে। আর এই দারণ ফাটলগুলো আছে ভূগঠন, ভেতরের দিকে যদি শিলাস্তরের দারণ থাকে, শিলা যে কতগুলো স্তর থাকে তার মাঝে মাঝে যে দারণ বা জয়েন্ট গুলো থাকে, এইরকম যদি বেশি আকৃতির হয়, আর যদি ভূমিরূপে যদি চ্যুতিযুক্ত হয় বা ফাটলযুক্ত স্থান হয়, ফাটল একটি শিলা ফাটলে পরে বিচ্যুত হয়ে যাওয়া, একটা স্থান দূরে সরে যাওয়া, মাঝ বরাবর ফাঁক দেখা দেয়, সেই ফাঁকগুলোতেই কিন্তু নদীগুলি সৃষ্টি হয়। এমন ধরনের নদী নকশাতেই এই দারণ ফাটল চ্যুতিযুক্ত ভূমিরূপ বা ভূগঠনযুক্ত অঞ্চলে কিন্তু আয়ত আকার জলনির্গম প্রণালীগুলি গড়ে ওঠে। আর এর সঙ্গে প্রধান নদীর সঙ্গে উপনদীগুলি কিন্তু সূক্ষ্ম সমকোণে, কথাটা মনে রাখবে, সমকোণে মিলিত হয়। এই নদীগুলি শুধুমাত্র এই রিভার ড্রেনেজ প্যাটার্ন বা নদী নকশা শুধু যে দাক্ষিণাত্য মালভূমিতে দেখা যায় তা নয়। যদি তোমরা দামোদর নদীর উপত্যকায় যাও, যে ছোটনাগপুর মালভূমিতে, সেখানে দেখতে পাবে দামোদর নদীর উপত্যকায়। তোমরা মধ্যপ্রদেশের একটি নদী রয়েছে, মধ্যপ্রদেশ ডিস্ট্রিক্ট বিহারে এসছে, নদীটার নাম হচ্ছে সোন। তারপরে আরেকটা নদী রয়েছে বেতোয়া, যেটি চম্বলের উপনদী। চম্বলটা আবার যমুনার উপনদী, যমুনা আবার গঙ্গার উপনদী। এই চম্বল, বেতোয়া, সোন এইরকম নদীর উপত্যকাতে যদি যাও, তাহলে কিন্তু এই আয়ত আকৃতির জলনির্গম প্রণালীগুলি তোমরা দেখতে পাবে। এরপরে আসি এই অঙ্গুরীয় আকার জলনির্গম প্রণালী। অঙ্গুরীয় মানে কি?
অঙ্গরীয় কথাটির অর্থ হলো আংটি, আংটি আকৃতির। একে ইংরেজিতে বলা হয় অ্যাঙ্গুলার প্যাটার্ন, অ্যাঙ্গুলার ড্রেনেজ প্যাটার্ন বা অঙ্গুরীয় আকার জল নির্গম প্রণালী বা আংটি আকৃতি। তো এইগুলো কি রকম ধরনের হয় নদী নকশাগুলো? ধরো এইরকম ধরনের নদী রয়েছে, এইরকম ধরনের নদী নকশা দেখেই বুঝতে পারছো কিভাবে আংটি আকৃতির বা গোল আকৃতির হয়েছে। এক একটি উপনদীর কিন্তু প্রায় অর্ধবৃত্তাকার, অর্ধবৃত্তচাপ রূপে অবস্থান করছে বা অর্ধবৃত্তাকার। এই যে একটা নদী এদিকে, একটা নদী এইদিকে, দুটো নদী এখানে গিয়ে একটা নদী গিয়েছে, এরকম হয়, এইরকম আকৃতির হয় নদীগুলো। তো এইরকম আকৃতির আংটি আকৃতির বা বলয় আকৃতির কখন হয়, কেমন ধরনের ভূগঠন থাকলে হয়? তোমরা দেখতেই পাচ্ছ, এটা মনে হচ্ছে একটা পাহাড়ের উপর থেকে নদীগুলি ঘুরে ঘুরে নামছে। এরকম একটি গম্বুজ আকৃতির যদি পাহাড় থাকে, গম্বুজ আকৃতির পাহাড়, আর মাঝ বরাবর যদি কঠিন শিলা থাকে, কঠিন শিলা ভিতরের দিকে, আর কোমল শিলা আর কঠিন শিলা যদি এরকম ভাবে ঘুরে থাকে, ধরো এইভাবে একটা কঠিন শিলা, আবার এটা নরম শিলা, আবার এটা কঠিন শিলা, আবার এটা নরম শিলা, এটা কঠিন শিলা, এটা নরম শিলা, আবার এটা কঠিন শিলা, আবার নরম শিলা, কঠিন শিলা, এরকম ভাবে যদি যখনই বলয় আকারে কঠিন শিলা আর কোমল শিলা যদি কোমল শিলার দ্বারা যদি এরকম ভাবে কোনো একটি গম্বুজ এলাকা বা গম্বুজ আকৃতির পাহাড় যদি গঠিত হয়, তাহলে এই দুর্বল নদীগুলো গঠিত হবে দুর্বল কোমল শিলাতে। কঠিন শিলাতে নদী গড়ে উঠতে সেরকম ভাবে পারবে না। দুর্বল শিলাগুলোকে সহজে ক্ষয় করে নদী তার উপত্যকা তৈরি করে নিবে। এইরকম ভাবে ক্রমান্বয়ে যে কঠিন শিলা আর কোমল শিলা যখন পরে বলয় আকারে সাজানো থাকবে কোনো একটি গম্বুজ আকৃতি। এটা কিন্তু একটি গম্বুজ আকৃতির পাহাড়। গম্বুজ আকৃতির পাহাড়ে এই ধরনের অঙ্গুরীয় আকার বা আংটি আকৃতির বা অ্যাঙ্গুলার প্যাটার্ন, অ্যাঙ্গুলার ড্রেনেজ প্যাটার্ন এখানে দেখতে পাওয়া যাবে। এখানে দেখো ছোটনাগপুর মালভূমি অঞ্চলের একটা সোনাপেট নামে একটি গম্বুজ আকৃতির পাহাড় রয়েছে। এই সোনাপেট গম্বুজ আকৃতির পাহাড়ে এই ধরনের গম্বুজ আকৃতির অঙ্গুরীয় আকৃতির জল নির্গম প্রণালী দেখতে পাওয়া যায়। তোমরা হয়তো বাইরের উদাহরণ দিতে পারো, যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের ড্যাকোডা নামে একটি রাজ্য রয়েছে। তোমরা নাম শুনেছে রুটির ঝুড়ি, যে প্রেরি তৃণভূমি, তোমরা নাম শুনেছো হয়তো। ওইখানে রয়েছে ব্ল্যাক হিল নামে একটি পাহাড়, গম্বুজ আকৃতির পাহাড়। আমেরিকা যুক্তরাষ্ট্রের ব্ল্যাক হিল নামে একটি গম্বুজ আকৃতির পাহাড়। এই ব্ল্যাক হিল গম্বুজ আকৃতির পাহাড়ে দেখতে পাওয়া যায় এই অঙ্গুরীয় আকারে জল নির্গম প্রণালী। এই নদীগুলিও মোটামুটি ভাবে তার মূল নদীর সঙ্গে উপনদীগুলি সমকোণে মিশে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মিশে। এরপরে আসি যে বর্ষিরূপী বাঁকযুক্ত জল নির্গম প্রণালী। তোমরা বড়শি হয়তো দেখেছো, বাঁকা আকৃতির, যে বড়শি দিয়ে মাছ শিকার করে। এইগুলি কেমন আকৃতির হয় নদী নকশাগুলো? ধরো এটা একটা প্রধান নদী রয়েছে, প্রধান নদীর সঙ্গে উপনদীগুলি যখন মিশতে আসে তখন এইভাবে বাঁক নিয়ে মিশছে,
কোথায়? নদীর সঙ্গমে, যেখানে নদীর সঙ্গে মিশবে, বাঁক নিয়ে মিশছে। এই রকম ধরনের নদী নকশা যখন হবে তখন সেটাকে বলবে এই বর্ষি বাঁকযুক্ত জলনির্গম প্রণালী। দেখো এই নদীগুলো কিন্তু সূক্ষ্ম কোণে মিশছে। সূক্ষ্ম কোণ মানে কি? 90 ডিগ্রি থেকে কম। 90 ডিগ্রি থেকে কম, যাকে বলা হয় সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণে মিশছে প্রধান নদীর সঙ্গে বা মূল নদীর সঙ্গে। এইরকম কোন ধরনের ভূমিরূপে এইরকম নদী নকশা গড়ে ওঠে? দেখো এটি একটি প্রধান নদী। প্রধান নদীর ঢালটা প্রাথমিক ঢাল অনুসারে প্রবাহিত হয়েছে। এটা কি হচ্ছে কি? মূল নদী। এর সঙ্গে যে উপনদীগুলি আসছে, তাহলে এই উপনদীগুলি এই দিকে বাঁক হয়ে যাওয়ার কারণটা কি? এই যখন সঙ্গম হচ্ছে বা যেখানে মিশছে সেখানে বাঁক হয়ে যাওয়ার কারণটা কি? অবশ্যই নদীর ঢালটা কিন্তু এই দিকে রয়েছে, উল্টো দিকে রয়েছে, তির্যকভাবে সূক্ষ্ম কোণের বাঁকা রয়েছে। মূল নদীর সঙ্গে ভূমিরূপের ঢালগুলো, এই উপনদীর ভূমিরূপের ঢাল বাঁকা রয়েছে, বাঁক যুক্ত রয়েছে। এই জন্য নদীগুলো কিন্তু বেঁকে যাচ্ছে। আবার তোমরা নদীগ্রাস নামে কথাটি শুনেছ। এই নদীগ্রাস যদি হয় তবুও কিন্তু এই বর্ষিরূপী জলনির্গম প্রণালী দেখতে পাওয়া যায়। আবার বলছি, মূল নদীর সঙ্গে যখন শিলাস্তরের নদীগুলি তির্যকভাবে অবস্থান করে বেঁকে, যখন মূল ঢালের মোটামুটি ভাবে বিপরীতে, মূল ঢালের বিপরীতে বেঁকে অবস্থান করবে, তখনই এই বর্ষিরূপী জলনির্গম প্রণালীগুলো দেখতে পাওয়া যাবে। এখানে লিখে দিয়েছি, দেখো গোদাবরী নদীতে দেখা যায়। গোদাবরী নদীর একটি উপনদী রয়েছে যার নাম ইন্দ্রাবতী। যাকে ইন্দ্রাবতী নদীতে একটি জলপ্রপাত রয়েছে, চিত্রকূট জলপ্রপাত, যাকে বলা হয় ভারতের নায়াগ্রা। নায়াগ্রা বিশ্বের সুন্দরতম জলপ্রপাত। আর ওই রকমই মোটামুটি নদীটা, যে জলপ্রপাতটা রয়েছে ইন্দ্রাবতী নদীতে, যে জলপ্রপাতটি চিত্রকূট জলপ্রপাত, ভারতের নায়াগ্রা বলা হয়। তোমরা দশম শ্রেণীতে পড়ে থাকবে। এই ইন্দ্রাবতী নদী যেখানে রয়েছে, ওই গোদাবরী নদীর উপনদী, সেখানেই দেখতে পাওয়া যায় এই জলনির্গম প্রণালীগুলো, এই বর্ষি বা বাঁকযুক্ত জলনির্গম প্রণালীগুলো দেখতে পাওয়া যায়। এরপরে আসি হেরিংবোন জলনির্গম প্রণালী। এই হেরিং আসলে কি? তোমরা একাদশ শ্রেণীতে পড়েছো হেরিং মাছ। হেরিং মাছের হাড়, বোন মানে কি? হাড়। তো ওর ভেতরে যে হাড়টুকু থাকে, পপঞ্জর যাকে বলা হয়, বা শিরদাঁড়া, এই শিরদাঁড়া আকৃতির হয়ে, এটা হচ্ছে মূল নদী। এই নদীর সঙ্গে উপনদীগুলি ঠিক এইরকম ভাবে এসে মিশছে, হাড়ের মতো এরকম হয়ে মিশছে। তো নদীগুলির মেশার ধরন দেখো, প্রত্যেকটাই কিন্তু সমকোণ রয়েছে, প্রত্যেকটাই সমকোণে। এখানে দেখো এইরকম ধরনের নদী নকশাগুলো কিভাবে বা কখন গড়ে উঠতে পারে, কেমন ধরনের শিলা গঠনযুক্ত অঞ্চলে এই ধরনের নদী নকশাগুলো গড়ে ওঠে। দেখো এখানে ক্রমান্বয়ে যদি কঠিন শিলা আর কোমল শিলা সাজানো থাকে, কঠিন শিলা আর কোমল শিলা যদি পর পর সাজানো থাকে, তাহলে বা পরপর, এটা হচ্ছে প্রাথমিক ঢাল ভূমিরূপের। এই প্রাথমিক ঢাল অনুসারে এই নদীটি প্রবাহিত হয়েছে, মূল নদীটি। আর এই কঠিন শিলা কোমল শিলাগুলো প্রাথমিক ঢালের বা মূল নদীর সঙ্গে আড়াআড়ি ভাবে রয়েছে। ধরো এটা হচ্ছে এইভাবে যদি থাকে, তাহলে এখানে কঠিন শিলা, আবার এখানে নরম শিলা।
এখানে কঠিন শিলা, আবার এখানে নরম শিলা। নরম শিলায় নদীটা সৃষ্টি হবে, নদীটা তার প্রবাহ পথটাকে তৈরি করবে। নদী যেখানে থাকবে সেখানে নরম শিলা, আর তার পাশে মাঝ বরাবর থাকবে কঠিন শিলা। এবং নরম শিলা কঠিন শিলা নদীর আড়াআড়ি ভাবে যখন অবস্থান করবে, আড়াআড়ি ভাবে মূল নদীর প্রবাহ পথের সঙ্গে যখন আড়াআড়ি ভাবে অবস্থান করবে কঠিন শিলা আর কোমল শিলা, কঠিন শিলা আর কোমল শিলা। দেখো মোটামুটি ভাবে ধরো এইটুকু হচ্ছে কি কঠিন নরম শিলা, আর এটুকু কঠিন শিলা, আবার এটুকু নরম শিলা। এইরকম যখন পর পর সাজানো থাকবে তখন নরম শিলা থেকেই নদীগুলি সৃষ্টি হয়ে এই মূল নদীর সঙ্গে এসে সমকোণে মিশবে। আবারও হতে পারে কিরকম, দেখো চ্যুতিযুক্ত গঠনেও হতে পারে, বা ফাটলযুক্ত স্থান চ্যুতি। ধরো এরকম পর পর কতগুলি চ্যুতির সৃষ্টি হয়েছে যে মূল নদীর সঙ্গে এসে মিলে লেগেছে, কতগুলি চ্যুতি বা ফাটল হয়েছে। এই ফাটল বরাবর নদীর সৃষ্টি হবে, নদীগুলি এসে মূল নদীর সঙ্গে ঠিক এইরকম ভাবেই জয়েন্ট হবে বা মিলিত হবে, দিয়ে এই হেরিং বোন জল নির্গম প্রণালী সৃষ্টি করবে, বা পরপঞ্জরূপী বা শিরদাঁড়া রূপী, শিরের যে হাড় হয় ঠিক এইরকমই জল নির্গম প্রণালী সৃষ্টি করবে। এই জল নির্গম প্রণালীগুলির সঙ্গে দেখো কতগুলি বৈশিষ্ট্য, যে নদীগুলি প্রত্যেকটাই এসে উপনদীগুলি কঠিন এবং কোমল শিলা আড়াআড়ি ভাবে নদীর সঙ্গে অবস্থান করবে, নদীর মূল প্রবাহের সঙ্গে। আর মূল নদীগুলি উপনদীগুলি মূল নদীর সঙ্গে এসে সমবনে দুই পাশ থেকে এসে মিশবে, মূল বৈশিষ্ট্য। দেখা যায় ঝিলাম নদী উপত্যকায়, তোমরা ঝিলাম নদী উপত্যকা শুনেছো কিনা নাম জানি না, আমাদের ভারতের জম্মু কাশ্মীরে একটা উল্লেখযোগ্য নদী ঝিলাম। যে ঝিলাম নদী তীরে অবস্থিত শ্রীনগর নামে জম্মু কাশ্মীরের রাজধানী, একটি সিন্ধুর একটি উপনদী। এই ঝিলাম নদী উপত্যকায় দেখতে পাওয়া যায় এইরকম ধরনের হেরিংবোন আকৃতির জল নির্গম প্রণালী। এটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসার জন্য। যার পরে আরো একটি গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে বৃক্ষরূপী জল নির্গম প্রণালী। এতক্ষণ যে আগেরগুলো বর্ণনা করলাম এইগুলি কিন্তু মূলত ভূগঠনযুক্ত মানে প্রভাবটা এই নদীটা সৃষ্টি হতে বেশি সাহায্য করছে। ভূগঠন মানে কি ভেতরের শিলাস্তরের গঠনগুলো। এরপরে যে আলোচনা করতে যাব সেইগুলো কিন্তু মূলত ভূমিরূপ গঠনে। ভূমিরূপ মানে কি ভূমিরূপের বাইরের আকৃতিটা দেখে, কোথাও উঁচু নিচু ঢালটা কোন দিকে, সেই রকম অবস্থা দেখে জল নির্গম প্রণালীগুলি কিন্তু গড়ে ওঠে। যার মধ্যে একটি অতি গুরুত্বপূর্ণ বৃক্ষরূপী জল নির্গম প্রণালী বা ডেনড্রেটিক প্যাটার্ন, ড্রেনেজ সিস্টেম বা ড্রেনেজ প্যাটার্ন, ডেনড্রেটিক ড্রেনেজ প্যাটার্ন বা বৃক্ষরূপী জল নির্গম প্রণালী বা গাছের আকৃতির। এইগুলো কেমন আকৃতির হয়? ঠিক একটা গাছের মতো। এইরকম ভাবে গড়ে ওঠে। এরকম বৃক্ষরূপী জল নির্গম প্রণালী। এখন মূল নদীর প্রবাহটা এইদিকে, আর উপনদীগুলি তার সঙ্গে এসে মিশছে। কোন কোণে মিশছে? সূক্ষ্ম কোণে, প্রত্যেকটাই সূক্ষ্ম কোণে বা 90 ডিগ্রি থেকে কম অ্যাঙ্গেলে মিশছে। একটা সংজ্ঞা হয়তো চাইতেই পারে, বৃক্ষরূপী জল নির্গম প্রণালী কাকে বলে? ভূমিরূপ দ্বারা গঠিত বা ভূমিরূপ দ্বারা নিয়ন্ত্রিত যে নদী নকশায় মূল নদীর সঙ্গে তার উপনদীগুলি সূক্ষ্ম কোণে বৃক্ষ আকৃতির হয়ে যে জল নির্গম প্রণালী সৃষ্টি করে তাকে বৃক্ষরূপী জল নির্গম প্রণালী বলে। বৃক্ষ আকৃতির হয়ে বা গাছের আকৃতির হয়ে। এইরকম ধরনের গঠন কখন হয়, কেমন ধরনের ভূমিরূপ থাকলে হয়, কেমন ধরনের বাইরের অবস্থাটা থাকলে হয়? যদি দেখা যায়
যে ভূমিরূপের ঢালটা প্রায় একই রকম ভাবে একদিকে নেমে গেছে, একই রকম ভাবে। একই রকম ভাবে একটা দিকে নেমে গেছে, এটা ভূমিরূপ। এটা প্রধান নদী কিন্তু এভাবে চলে গেছে। এটা ভূমিরূপটা হবে সমনত, সমনত বা সম একই প্রকৃতিযুক্ত বা একই ভূমিরূপ যুক্ত সমধর্মী রূপটা হবে, অঞ্চলটা হবে সমধর্মী এবং একই দিকে নত। সমধর্মী একই দিকে নত বা সমনত ভূগঠনযুক্ত অঞ্চলে এখান থেকেই পাশ থেকে নদীগুলি এসে এইরকম ভাবে মিশে বৃক্ষ আকৃতির জল নির্গম প্রণালী সৃষ্টি করে। এই সমধর্মী ভূগঠনযুক্ত অঞ্চলে একনত সমধর্মী, আবার বলছি একনত সমধর্মী ভূমিরূপটা কিন্তু এবড়ো খেবড়ো সেই রকম খুব একটা হবে না, একই দিকে নত থাকবে। মূল নদী প্রবাহিত হবে মূল নদীর সঙ্গে উৎসস্থলের দিকে, তার উপনদীগুলি প্রত্যেকটাই সূক্ষ্ম কোণে মিশে, প্রত্যেকটাই সূক্ষ্ম কোণে মিশে বৃক্ষ আকৃতির জল নির্গম প্রণালী সৃষ্টি করবে। আর এই বৃক্ষ আকৃতির জল নির্গম প্রণালীগুলি দেখতে পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রেই ছোটনাগপুর মালভূমি অঞ্চলে। তোমরা যদি সুবর্ণরেখা বা দামোদর নদ এই সমস্ত নদী উপত্যকাতে যাও তাহলে কিন্তু এই বৃক্ষরূপী জল নির্গম প্রণালীগুলো দেখতে পাবে। পরীক্ষাতেও আসতেই পারে যে বৃক্ষরূপী জল নির্গম প্রণালীর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। এরকম করে হয়তো দুটো দিয়ে দিতে পারে, যে বৃক্ষরূপী একটা আয়ত আকৃতির জল নির্গম প্রণালী সম্পর্কে দুটোর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। চিত্র সহ বৈশিষ্ট্য হয়তো চাইতে পারে, বৈশিষ্ট্য চিত্র নাও চাইলে চিত্র দিতে হয়, যেটা জিওগ্রাফির স্বাভাবিক নিয়ম। তাহলে অবশ্যই দেখো একটা জল নির্গম প্রণালী কিভাবে বৈশিষ্ট্যগুলো বলবে। যে প্রথম বৈশিষ্ট্য যে আমি সংজ্ঞাটা বলে দিবে যে জল নির্গম প্রণালীতে একনত সমধর্মী ভূগঠনযুক্ত অঞ্চলে নদীগুলি সূক্ষ্মকোণে এসে মিশে বৃক্ষ আকৃতির হয়ে জল নির্গম প্রণালী সৃষ্টি করে, একে বৃক্ষরূপী জল নির্গম প্রণালী বলে। তারপর একদিক থেকে লিখবে 1 নম্বর পয়েন্ট করে 1, 2, 3 করে লিখলেই হবে বৈশিষ্ট্যগুলো। 1 নম্বর, বৃক্ষরূপী জল নির্গম প্রণালী একনত সমধর্মী, সমধর্মী ভূগঠনযুক্ত, সমধর্মী ভূগঠনযুক্ত ভূগঠনযুক্ত অঞ্চলে গড়ে ওঠে। ভূগঠনযুক্ত বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে স্বাভাবিক একটা বৃষ্টিপাত থাকবেই। তারপরে অঞ্চলটির ঢাল হবে একমুখী, অঞ্চলটির ঢাল হবে একমুখী। 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য কি, এই মূল নদীর দৈর্ঘ্য কিন্তু এই মূল নদীর উৎস অঞ্চলে উপনদীগুলি বেশিরভাগ ক্ষেত্রে প্রধান নদীর সঙ্গে মিলিত হবে। 4 নম্বর, প্রত্যেকটা উপনদীগুলি এই মূল নদীর সঙ্গে উৎস স্থানের দিকে সূক্ষ্ম কোণে মিলিত হবে। মূল নদী উপনদীগুলি মূল নদীর সঙ্গে সূক্ষ্ম কোণে মিলিত হবে। আর একটা বৈশিষ্ট্য দিয়ে দিতেই পারো যে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে এই বৃক্ষরূপী জল নির্গম প্রণালীগুলি দেখতে পাওয়া যায়। এইরকম করে লিখবে, ছবি অঙ্কন করবে। ছবিটা খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ক্লাস নিয়ে আবারও উপস্থিত হব।